সুপ্রভাত বন্ধুরা, আমার ডিজিটাল পাঠশালায় স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্স। আজ 28 আগস্ট। আজকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের চাকরি পরীক্ষার জন্য যে উপকারী হবে তা নয়, এটা ইন্টারভিউর জন্যও কিন্তু খুব কাজে লাগবে। শুরু করা যাক। প্রতিদিন একটু করে শেখা একদিন অনেক কিছু জানার পথ খুলে দেয়। অর্থাৎ একদিনে যদি আমরা অনেক বেশি কিছু জানার চেষ্টা করি, অনেক বেশি কিছু বোঝার চেষ্টা করি, সেটা কিন্তু আমরা পারবো না। তার জন্য আমাদেরকে প্রত্যেক দিন একটু একটু করে শিখতে হবে। প্রত্যেক দিন একটু একটু করে শিখতে শিখতেই একটা সময় দেখা যাবে তিল 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 করে তাল তৈরি হচ্ছে, বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে প্রত্যেক দিন আমাদের রুটিন আছে, সেই রুটিনটা রিলিজিয়াসলি আমাদেরকে ফলো করতে হবে এবং প্রত্যেক দিন একটু একটু করে ডেভেলপমেন্ট করতে করতেই দেখবে তোমরা একটা ভালো জায়গায় পৌঁছে গেছো। আজকের ছোট্ট পাঠ, ছোট্ট প্রশ্ন, ছোট্ট উত্তর সবই ভবিষ্যতের বড় জ্ঞানের ভিত্তি। তাই প্রত্যেকটা ক্লাসে মনোযোগী হওয়া মানে নিজের ভবিষ্যৎকে গড়ে তোলা। তোমাদেরকে প্রত্যেককেই বলবো যে ক্লাস যখন দেখছো অবশ্যই মনোযোগী হও। শুরু করছি আজকের ইতিহাসে। আজকের গুরুত্বপূর্ণ কেন, ইতিহাসে কি কি ঘটনা আছে। 1833 সালে দাস প্রথা বিলোপ আইন ব্রিটিশ সংসদে অনুমোদিত হয়, যা ব্রিটিশ সাম্রাজ্যে দাস প্রথার অবসান ঘটায়। অর্থাৎ দাস প্রথা, দাস কেনা বেচা এবং দাস এই আধুনিক সমাজেও যে মানুষ কেনা বেচা এবং মানুষকে নিয়ে কাজ করানো যে একটা জঘন্য প্রথা, যেটা দাস প্রথা, সেই দাস প্রথা বিলোপের আইন ব্রিটিশ সংসদে 1833 সালে আজকেরই দিনে অর্থাৎ 28 আগস্ট পাশ করা হয়। 1975 সালে মার্কিন সিনেট স্ট্রম থরমন্ড নাগরিক অধিকার বিলের বিরুদ্ধে ইতিহাসের সব থেকে দীর্ঘতম বক্তৃতা দেন। 24 ঘন্টা 18 মিনিট এই বক্তৃতা তিনি দিয়েছিলেন। শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ডুরান্ড কাপের প্রেসিডেন্ট কাপ জয়ী নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল দল ক্লাবের সদস্যরা রাষ্ট্রপতি ভবনে গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন এবং প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু প্রেসিডেন্ট কাপ দলের মালিক জন আব্রাহামের হাতে তুলে দেন। এই বিজয়ী দলের অধিনায়ক রিডিম তলাং সেই সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর উপপ্রধান, আয়োজক কমিটির প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাকিস্তানের দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে 44.7%। অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে দেশটি যাচ্ছে। যদিও এই দেশের সামরিক খাতে 20% বাজেট বাড়ানো হলেও স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানের মতো ক্ষেত্রগুলোতে বাজেট বরাদ্দ কমানো হয়েছে প্রায় 7%। তো সেই ক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছে যে সেনাবাহিনীর হস্তক্ষেপ এবং নীতিগত অস্থিরতার কারণে মাথাপিছু আয় কমে 2023 সালে $1,766 থেকে নেমে $1,568 পৌঁছেছে। অন্যদিকে খনিজ সম্পদ নিয়ে উত্তেজনা এই দেশের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান, এই দুই অঞ্চলে সংবিধানের 18তম সংশোধনী অনুযায়ী প্রদেশগুলির সম্পদের যৌথ মালিকানা থাকলেও পাক সরকার তাদের সম্পদ লুট করছে বলে বাসিন্দাদের অভিযোগ। অরণ্য ধ্বংসের কারণে গত 20 বছরে ক্রান্তীয় অঞ্চলে তাপপ্রবাহজনিত রোগব্যাধির কারণে 5 লক্ষের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। একটা গবেষণায় এই তথ্য উঠে এসেছে যে অ্যামাজন, কঙ্গো এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে অরণ্য এবং সেই অরণ্য ধ্বংসের কারণে বৃষ্টির পরিমাণ যেমন কমেছে, সেই রকমই বেড়েছে দাবানলের পরিমাণ। এবং 2001 থেকে 2020 সালের মধ্যে 34.5 কোটি মানুষ উষ্ণায়নের ফলে প্রভাবিত হয়েছেন। এই রিপোর্টে এটা প্রকাশ করা হয়েছে যে তাপমাত্রা বৃদ্ধির কারণে স্থানীয়ভাবে বছরে 28,000 থেকে 330 জনের মৃত্যু হয়। 28,330 জনের মৃত্যু হয়েছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হলো দক্ষিণ পূর্ব এশিয়া। ইলন মাস্কের স্পেসএক্স তাদের স্টারশিপ রকেটের 10ম উড়ান সফলভাবে সম্পন্ন করেছে। টেক্সাসের স্টারবেস থেকে এই উৎক্ষেপণ করা এটি বিশ্বের প্রথম সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য রিইউজেবল রকেট।
দুটি পর্যায়ে এই রকেট গতকাল গ্রিনিচের সময় রাত 11:30 উৎক্ষেপণ করা হয়। সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী স্টারশিপ রকেটের সুপার হেভি বুস্টার নিয়ন্ত্রিতভাবে মেক্সিকো উপসাগরের জলে অবতরণ করে। স্টারশিপের উপরের অংশটি মহাকাশে সফলভাবে ইঞ্জিন পুনরায় চালু করে এবং ভারত মহাসাগর তীরে ধীর গতিতে অবতরণ করে। 2027-এ নাসার আর্টিমিস 3 এই চন্দ্রাভিযানের লক্ষ্যে এই উৎক্ষেপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সব গুরুত্বপূর্ণ তথ্যের যোগান দেবে বলে মনে করা হচ্ছে। কাজাখস্তানের শ্যামকেন্টে অনুষ্ঠিত 16তম এশিয়ান যে শুটিং চ্যাম্পিয়নশিপ, সেখানে মহিলাদের 50 মিটার রাইফেলে 3 পজিশন ইভেন্টে ব্যক্তিগত স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতীয় অলিম্পিয়ান সিপ্ট কৌর সামরা স্বর্ণপদক জিতে তিনি ইতিহাস সৃষ্টি করেছেন। সিপ্ট 459.9 স্কোর করে শীর্ষস্থান দখল করেছেন। আর পরবর্তী স্থানে যথাক্রমে রয়েছে চীনের ইউজি ইয়াং, তার পয়েন্ট 458.8 এবং জাপানের মিসাকি নোবাতা, তার পয়েন্ট 448.2। এরপরে ট্যারিফ ওয়ার যে চলছে বেশ কয়েকদিন থেকে টানা। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং ইন্ডিয়ার মধ্যে একটা ট্যারিফের লড়াই চলছে। প্রথমে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে 25% ট্যারিফ বাড়ানো, তার পরবর্তীতে আবার তিনি 25% ট্যারিফ বাড়ান, মোট মিলিয়ে 50% ট্যারিফ কিন্তু বেড়ে যায়। ভারতবর্ষ অনেক প্রতিক্রিয়া দিয়েছে। ভারতবর্ষ 25 তারিখ থেকে বিভিন্ন ডাক পরিষেবা সেগুলোকে সাসপেন্ড করে রেখেছে। ভারতবর্ষ বিভিন্ন খাতে শুল্ক বাড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক বাড়ানো বুধবার 27 আগস্ট থেকে শুল্ক বাড়িয়েছে। মোট প্রভাবিত রপ্তানি হবে প্রায় $47 বিলিয়ন এর বেশি। কি ঘটেছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন এবং আগের 25% শুল্কের সঙ্গে মোট হয়ে দাঁড়ালো 50% শুল্ক। এই পদক্ষেপের কারণে হিসাবে বলা হয়েছে যে প্রধান কারণ যে রাশিয়া থেকে যে ভারত তেল আমদানি করছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে রাশিয়া থেকে ভারতে তেল আমদানি করা যাবে না এবং এটা যদি বন্ধ না করে তাহলে ট্যারিফ বাড়তেই থাকবে। তো সেই ক্ষেত্রে ভারতের দীর্ঘদিনের বন্ধু, লং টার্ম রিলেশন ভারতের সঙ্গে রাশিয়া সিন্স ইন্ডিপেন্ডেন্স। তো সেই ক্ষেত্রে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক শেষ হওয়ার কথা নয় এবং পরবর্তীতে কি পদক্ষেপ নেবে দুই দেশ সেটা পরবর্তীতে ঘটনায় আমরা দেখতে পাবো। কোন কোন পণ্যগুলি শুল্ক প্রযোজ্য হবে না? লোহা, ইস্পাত, অ্যালুমিনিয়াম, যাত্রীবাহী গাড়ি, সেডান, এসইউভি, মিনিভ্যান, লাইট ট্রাক, আধার প্রসেস কপার এবং কপারের যে ডেকোরেটিভ সামগ্রী আছে সেগুলো। ভারতের কি প্রতিক্রিয়া দিয়েছে? ভারতের প্রধানমন্ত্রী স্বদেশী মন্ত্রে জোর দিয়ে বলেছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এই শুল্ককে অন্যায্য, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। অন্যায্য, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। কোনো পাল্টা শুল্ক বা প্রতিশোধমূলক পদক্ষেপ এখনো ঘোষণা করা হয়নি। পরবর্তী যদি ঘোষণা করা হয় সেগুলো তোমাদের জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তো এক্ষেত্রে রপ্তানিকারকদের একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রত্ন, গহনা, বস্ত্র, সামুদ্রিক খাদ্য, চামড়া, যন্ত্রপাতি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে এটা মনে করা হচ্ছে এবং মার্কিন বাজারে প্রতিযোগিতা কমে যাবে। চাকরি হারানোর আশঙ্কাও সেই সঙ্গে দেখা যাচ্ছে, বিশেষ করে এমএসএমই খাতে। এরপরে রেজলিউশন এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের উপরে যে ভোটার রোল তার বিরুদ্ধে একটা রেজলিউশন নিয়ে এসেছে ঝাড়খণ্ডের অ্যাসেম্বলি হাউস, অর্থাৎ ঝাড়খণ্ডের বিধানসভা। ঝাড়খণ্ডের বিধানসভা কি বলছে? ঝাড়খণ্ডের বিধানসভায় ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে প্রস্তাব গৃহীত হয়েছে মঙ্গলবার 26 আগস্ট। এই ঝাড়খণ্ডের বিধানসভায় মঙ্গলবার বিশেষ যে ভোটার তালিকা সংশোধন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর তার বিরুদ্ধে একটি প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাব আইএনডিআইএ জোটের পক্ষ থেকে, যার নেতৃত্বে রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেজেএম প্রধান বক্তব্য রাধাকৃষ্ণ কিশোর কংগ্রেস নেতা এবং হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছেন। এরপরে কুত্তিয়াদি নারকেল জিআই ট্যাগের পথে। জিআই ট্যাগ পেতে চলেছে, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেতে চলেছে কুত্তিয়াদি নারকেল। কেরালা
অনন্য কৃষি সম্পদ, কেরালার কোঝিকোড জেলার পুত্তিয়াদি অঞ্চলে একটি বিশেষ নারকেল জাত শীঘ্রই ভৌগোলিক নির্দেশক জিআই ট্যাগ পেতে পারে। কেরালা কৃষি বিশ্ববিদ্যালয় KAU, কেরালা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এবং কাভিলুমপাড়া গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে, এটা কিন্তু যৌথ উদ্যোগ। কুত্তিয়াদি নারকেলের বৈশিষ্ট্য হচ্ছে এটা উচ্চ ফলনশীল নারকেল, রোপণের 5 বছরের মধ্যে ফলন শুরু হয় এবং দীর্ঘস্থায়ী গাছ, গাছের আয়ু প্রায় 100 বছরেরও বেশি হয় এবং অন্যান্য জাতের তুলনায় এই গাছের কাণ্ড কিন্তু অনেক বেশি শক্তিশালী, কীট ও খাবার প্রতিরোধ করতে পারে এবং সব থেকে বড় কথা হচ্ছে বড় এবং ভারী ফল, মোটা শাঁস থেকে অনেক বেশি তেল উৎপাদন করা যাবে। এরপরে দ্য হিন্দুর আর্টিকেল প্লে বেস্ট লার্নিং ফর ইন্ডিয়াজ ফিউচার লিখছেন অন্নপূর্ণা দেবী, ভারতের হিউম্যান রিসোর্স মিনিস্টার, নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী, ইউনিয়ন মিনিস্টার ফর উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। কি বলছেন যে বিকশিত ভারতের স্বপ্ন শিশুদের বিকাশের মধ্যেই শুরু হবে। এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে সেখানে একটা শিশুর প্রথম শেখার ধাপ এবং প্রথম বিদ্যালয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র। তো সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যেরকম বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল পরিকাঠামোর বিনিয়োগ করা হচ্ছে, তেমনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোকেও কিন্তু স্বীকৃতি দিয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং তার আরও একটা বড় কথা হচ্ছে খেলা। এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতির অংশ কিন্তু একটা খেলাধুলা শুধুমাত্র আমাদের শরীরের বিকাশ ঘটায় তা নয়, আমাদের মানসিক বিকাশেও কিন্তু খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। তো এই ক্ষেত্রে শিশুর মস্তিষ্কের 85% বিকাশ হয় 6 বছরের আগেই, তাই প্রথম 6 বছরের বিনিয়োগ করাই ভবিষ্যতের জন্য সবচেয়ে কার্যকর। CMC ভেলোরের এক গবেষণায় দেখা গেছে 18 থেকে 24 মাসে গঠিত প্রারম্ভিক যত্ন ও শিক্ষায় অংশগ্রহণকারী শিশুদের IQ 5 বছর বয়সে 19 পয়েন্ট পর্যন্ত এবং 9 বছর বয়সে 5 থেকে 9 পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এছাড়াও পোষণ, খেলাধুলার সঙ্গে সঙ্গে পড়াশোনার সঙ্গে সঙ্গে এই প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং এলিমেন্টারি এডুকেশনাল যে ইনস্টিটিউশন, গভর্নমেন্ট রান ইনস্টিটিউশন, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, PM পোষণ, এটা কিন্তু চলছে। তো সেই ক্ষেত্রে তাদের পোষণেরও কিন্তু একটা গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে খেলাধুলা ভিত্তিক শিক্ষা এবং শিক্ষা উপকরণের উপরে বাজেট বৃদ্ধি করা হয়েছে। আদর্শিলা 3 থেকে 6 বছর বয়সীদের জন্য জাতীয় পাঠ্যক্রম। আদর্শিলা শিশুদের বুদ্ধিবৃত্তিক, শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশে জোর দেয়। 5+1 সাপ্তাহিক পরিকল্পনা অনুযায়ী 30 মিনিট মুক্ত খেলাধুলা, ভাষা, সৃজনশীলতা, মোটর স্কিল এবং সামাজিক যোগাযোগের জন্য গঠিত কার্যক্রম এবং এই কার্যক্রমে তারা পড়াশোনা করবে। সেই সঙ্গে সঙ্গেই পুষ্টিকর মধ্যাহ্ন ভোজন এবং বিশ্রাম গ্রহণ। নবচেতনা জন্ম থেকে 3 বছর বয়সীদের জন্য নবচেতনা নামক জাতীয় কাঠামো চালু করা হয়েছে, যা অভিভাবক এবং পরিচর্যাকারীদের সহজ খেলাধুলা ভিত্তিক বয়স উপযোগী কার্যক্রমের মাধ্যমে শিশুদের বিকাশে সহায়তা করবে। উচ্চ আয়ের পরিবারের খেলনা ও বই কেনা সম্ভব, কিন্তু তুলনামূলকভাবে কম আয়ের পরিবারের কিন্তু সেটা সম্ভব নয়। সেই ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব কিন্তু অনেক বেড়ে যাচ্ছে এবং এই যে কম আয়ের পরিবারগুলোর জন্য কিন্তু সমান সুযোগ সৃষ্টি করে দেওয়া কিন্তু খুব প্রয়োজন। এবং যেহেতু ভবিষ্যৎ ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, একজন শিশুই আগামী ভারতবর্ষের পূর্ণ নাগরিক হতে চলেছেন এবং তাদের বিকাশটাই হবে দেশের ভবিষ্যৎ বিকাশ এবং জাতি গঠনের জন্য শুরু হয় তার সর্বকনিষ্ঠ নাগরিকদের যত্ন থেকেই কিন্তু একটা জাতি গঠন শুরু হয়। এরপরে এয়ারড্রপ, ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যে এয়ারড্রপ টেস্ট তারা করেছে। তো সেই এয়ারড্রপ টেস্টটা কি আমরা একটু জেনে নিই। যে বেশ কিছুদিন থেকে খবরে একটা জিনিস বারবার আসছে, যেটা হচ্ছে গগনযান। তো সেই গগনযানেরই এক্সটেনশন রূপে দ্য হিন্দুর এডিটোরিয়ালে লেখা আমরা এটা জেনে নিই যে AIADT কি, ইন্টিগ্রেটেড এয়ারড্রপ টেস্ট কি। ইন্টিগ্রেটেড এয়ারড্রপ টেস্ট হচ্ছে এরকম একটা টেস্ট যেখানে 5 টন ওজনের একটি ড্যামি ক্রু ক্যাপসুল হেলিকপ্টার থেকে ফেলে দেওয়া হবে এবং যাতে দেখা যাবে যে প্যারাশুট ব্যবস্থা ক্যাপসুলকে নিরাপদে সমুদ্রে আনতে পারছে কিনা। এটাই হচ্ছে ইন্টিগ্রেটেড এয়ারড্রপ টেস্ট, IADT।
আইডিটি একটা প্যারাশুট ভিত্তিক ধীর গতির ব্যবস্থা যাচাই করবে মূলত গগনযানের যে ক্যাপসুল সেটা পুনঃপ্রবেশের পর নিরাপদে নামতে সাহায্য করবে। ক্যাপসুলটি 3 কিলোমিটার উচ্চতা থেকে ফেলা হবে এবং প্রথমে বায়ুমণ্ডলীয় ঘর্ষণ ও শিল্ড অল্প করবে, স্লো ডাউন করবে এবং এরপরে ড্রোগ যে প্যারাশুটগুলো পরপর 3টি 25 মিটার প্রধান প্যারাশুট খুলে যাবে এবং লক্ষ্য হচ্ছে এই ক্যাপসুলের গতি 8 মিটার প্রতি সেকেন্ডে নামিয়ে আনা। পরীক্ষা কিভাবে পরিচালিত হয়েছিল? ভারতীয় বিমান বাহিনীর চিনুক যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টার 4.8 টন ওজনের ক্যাপসুলকে আকাশে নিয়ে যায় এবং নির্ধারিত উচ্চতায় ক্যাপসুলটিকে ফেলে দেওয়া হয় এবং অটোমেশন যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় প্যারাশুটের ধারাবাহিক খোলার প্রক্রিয়া শুরু করে। ইসরো জানিয়েছে যে স্প্ল্যাশ ডাউন পরিস্থিতিতে প্রত্যাশা অনুযায়ী হয়েছে এবং বিক্রম সারাভাই স্পেস সেন্টার এই পরীক্ষার 90% কাজের দায়িত্ব ছিল। সেই সঙ্গে সঙ্গে বাকি 10% কাজের দায়িত্ব ডিআরডিও, নৌবাহিনী এবং কোস্ট গার্ডের যে উদ্ধার কর্মীরা তারা কিন্তু যুক্ত ছিল। ভারতের দীর্ঘমেয়াদী মহাকাশের যে লক্ষ্য সেটা হচ্ছে ভারতীয় অন্তরিক্ষ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, ভারতীয় মহাকাশ স্টেশন 2035 সালের মধ্যে গঠিত হবে এবং চাঁদে ভারতীয় নভোশ্চারী পাঠানো হবে 2040 সালের মধ্যে। এই দুটো টার্গেট কিন্তু রাখা হয়েছে। খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে যে ভারতীয় অন্তরিক্ষের লক্ষ্য হচ্ছে 2035 সালের মধ্যে এবং চাঁদে ভারতীয় মহাকাশচারী পাঠানো হচ্ছে 2040 সালের মধ্যে টার্গেট। থ্যাংক ইউ। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সমূহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করো এবং শেয়ার করে নাও নিজেদের বন্ধুদের সঙ্গে। দেখা হচ্ছে পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে। প্রত্যেকেই অনেক অনেক ভালো থাকো। আবারও সকলকে ধন্যবাদ জানাই।